কুয়াশা। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা, আর শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এবং সঙ্গে রয়েছে আমি শারমিন। জীবনে কখনো কখনো আমরা এমন অনেক কাজ করি যার জন্য আমরা না পারি নিজেকে দোষ দিতে, আবার একই সময় না পারি নিজেকে ক্ষমা করতে। মানুষের সমস্ত জীবনই দ্বিধাময়। এই দ্বিধা নির্ধাতার গ্যারা করে পড়ে আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা হয়তো আমরা কোনোদিন ভাবিও নি। আমরা কেন, পৃথিবীর কেউই ভাবেনি। প্রত্যেকটা মানুষের জীবনই শুরু হয় একটা স্বাভাবিকতা দিয়ে, কিন্তু সব মানুষের জীবন স্বাভাবিকভাবে শেষ হয় না। জীবনের পথের মাঝখানে এই পথটুকুর ওপর কখনো আমাদের নিয়ন্ত্রণ থাকে, আবার কখনো থাকে না। আর যখন নিয়ন্ত্রণ থাকে না, মনের অজান্তে অথবা জেনে শুনেই আমরা এমন কিছু কাজ করে ফেলি যার দাগ কখনো মোছে না। এমনকি মৃত্যুর পরও এই অপবাদ ঘাড়ে নিয়েই মানুষের মুখে মুখে বেঁচে থাকতে হয়। প্রত্যেকটা মানুষ চায় তাকে মৃত্যুর পরেও মানুষ মনে রাখুক, কিন্তু আজকে আমাদের কুয়াশার এক্স ফাইলস এর গল্প যাকে নিয়ে, এই দুনিয়ার কেউ হয়তো চায় না কাউকে আমাদের গল্পের এই মানুষটার মতো করে মানুষ মনে রাখুক। মানুষের ভালোবাসা যেমন মানুষের কাম্য, তেমনি কেউ চায় না মানুষ তাকে ঘৃণা করুক, কিন্তু মানুষের কর্মই অন্যের কাছে তাকে ঘৃণা করে তুলতে বাধ্য করে। আজকের কুয়াশার এক্স ফাইলসে আমরা শুনবো এমন এক মানুষের গল্প যাকে মানুষ শুধু ঘৃণাই করেনি, বরং তার মতন জীবন কেউ কোনোদিন প্রত্যাশাও করেনি। আসুন তাহলে আজকের কুয়াশা এক্স ফাইলস শুনি তাহলে সেতুর কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর সঙ্গে আছে শারমিন। কুয়াশা এক্স ফাইলস। আমাদের গল্পের শুরু 1860 সালে। 1860 সালের 19 জুলাই। সেদিন হয়তো পৃথিবীতে অনেকগুলো নতুন জীবন জন্মেছিল। তাদের অনেককেই মানুষ চেনে না, কারণ চেনার মতো কাজ তারা করেনি। সেই দিনই জন্ম নিয়েছিল আমেরিকার লিজি অ্যান্ড্রিউ বর্ডেন। তাকে মানুষ চিনেছিল, কিন্তু তার সুনামের জন্য নয়, একটা ঘৃণ্য অপরাধের জন্য সে মানুষের কাছে পরিচিত হয়েছিল, যা আমাদের কারোরই কাম্য নয়। তার জন্ম হয়েছিল আমেরিকায়। লিজি তার বাবা এবং সৎ মাকে হত্যার দায়ে গ্রেপ্তার হয় এবং পৃথিবীর সামনে পরিচিত হয়। পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এই মামলা শোরগোল ফেলে দিয়েছিল। নিজের বাবা এবং সৎ মায়ের হত্যার দায়ে লিজি গ্রেপ্তার হয়, কিন্তু কিছুদিন কারাবাসের পর আদালতের বিচারের মাধ্যমে এই মামলা থেকে সে খালাসও হয়ে যায়। কারাগার থেকে মুক্তির আগেই তাকে তার পরিবার পরিজন, বিশেষ করে তার পাড়া প্রতিবেশীরা তার বাবা মাকে হত্যার দায়ে তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছিল। তা সত্ত্বেও সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে তার আগের ফল রিভারের বাড়িতে ফিরে যায়, যেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে কমনওয়েলথ অফ ম্যাসাচুসেটস লিজির বাবা মা হত্যার দায়ে আর কাউকেই সন্দেহ কিংবা গ্রেপ্তার করতে পারেনি। আজ 100 বছরেরও বেশি সময় ধরে এই মামলা সুরাহার চেষ্টা করেই যাচ্ছে তারা, কিন্তু মামলা সুরাহা আজও হয়নি। তাহলে কি ছিল এই মামলার পেছনের গল্প? কে খুন করেছে এই বার্ডেন দম্পতিকে? কেনই বা তার মেয়ের ঘাড়ে এসে পড়েছিল এই খুনের দায়ভার? আর যদি মেয়েই খুন করে থাকে, তাহলে সে কেন ছাড়া পেয়ে গেল? অনেক রহস্য আর কুয়াশায় আবৃত আজকের আমাদের এই গল্প, যে রহস্যের শেষ আজও হয়নি। লিজি বার্ডেন ম্যাসাচুসেটসের ফল রিভারে জন্মগ্রহণ করে। তার বাবা এন্ড্রু জ্যাকসন বার্ডেন খুবই পরিমিত পরিবেশে বেড়ে উঠেছেন এবং তিনি একটি স্থানীয় প্রভাবশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কষ্ট এবং পরিশ্রম করেছেন। অবশেষে তিনি আসবাবপত্র এবং ক্যাসেট তৈরি ও বিক্রি করে একটি প্রতিষ্ঠানের মালিক হন, একটি সফল অবস্থানে যান এবং সম্পদশালী হয়ে ওঠেন তিনি। এছাড়াও তিনি গ্লোব ইয়ার্ন মিল কোম্পানি, ট্রয় কটন এবং উলেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিকও ছিলেন, এবং একই সাথে তিনি ইউনিয়ন সঞ্চয় ব্যাংকের সভাপতি, ডুরফি সেফ ডিপোজিট এবং ট্রাস্ট কং এর পরিচালক ছিলেন। সব মিলিয়ে তার বাণিজ্যিক অবস্থান সমাজে প্রতিষ্ঠিত ছিল। তার মৃত্যুর সময় তার সম্পদের মূল্য ছিল $3 লাখ, যা 2016 হিসেব অনুযায়ী $80 লাখ সমান। তাহলে বোঝাই যাচ্ছে বার্ডেন পরিবারকে আমরা নিঃসন্দেহে সেই সময়কার একটি অন্যতম ধনী পরিবার বলতেই পারি। টাকা অনেক সমস্যার সমাধান হলেও টাকা মানুষের জীবনে সব সময় কাঙ্ক্ষিত সুখ এনে দিতে পারে না। বার্ডেন পরিবার তারই একটি উদাহরণ। প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এন্ড্রু ছিলেন মিতব্যয়ী। তার মিতব্যয়িতার একটি উদাহরণ বলি। তিনি তার বাড়ির গ্রাউন্ডের কিছু রুম এবং দ্বিতীয় তলার সবসময় বন্ধ করে রাখতেন, এবং বাড়ির এই অংশগুলো তিনি ব্যবহার করতে দিতেন না, এবং ইলেকট্রিসিটির লাইনও ছিল না এই অংশগুলোতে, যাতে বাড়ির পেছনে তার খরচটা কম হয়। এবং তার বাড়িটি ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই, যাতে যাতায়াত খরচ বেশি না হয়। যদিও সেই জায়গাটা ফল রিভারের রেসিডেন্সিয়াল এরিয়ায় পড়ে না, অথচ এন্ড্রুর আত্মীয় স্বজনরা ফল রিভারের রেসিডেন্সিয়াল এলাকায় থাকতো।
এন্ড্রু চাইলেই সেসব জায়গায় থাকতে পারত, কিন্তু খরচ কমানোর জন্য তিনি 92 সেকেন্ড স্ট্রিটে থাকতেন। লিজি এন্ড্রুর একমাত্র সন্তান। লিজির বড় বোন ইমা লেন্ড্রা বর্ডেনের জন্ম হয়েছিল 1851 সালে। লিজি এবং তার বড় বোন ইমা দুজনেই ধার্মিক চিন্তাধারার এবং তারা কেন্দ্রীয় কংগ্রেস চার্চেও যোগ দিয়েছিলেন। বয়স কম হওয়া সত্ত্বেও লিজি চার্চের সব কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। শুধু চার্চের কাজেই নয়, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসীদের বাচ্চাদের রবিবার করে চার্চের স্কুলে পড়াতো। সে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠান যেমন ক্রিস্টিনা এন্ডোভার সোসাইটিতে জড়িত ছিলেন। এছাড়াও সে লেডিস ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার মিশনের সাথেও জড়িত ছিল। অর্থাৎ লিজি কাজ করতে ভালোবাসত এবং নৈতিক কাজগুলোতে সে বেশি জড়িত থাকার চেষ্টা করত। লিজির মা ছিলেন সারা অ্যান্থনি বর্ডেন। 1863 সালে লিজির মাত্র 3 বছর বয়সে হঠাৎ তার মা মারা যায়। তিনি মারা যাওয়ার বছর 3 পরেই লিজির বাবা অ্যাবি ডার্ফি গ্রেকে বিয়ে করেন। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের সময় লিজি তাকে মিসেস বর্ডেন বলে অভিহিত করে। সে তাকে একবারও মা বলে ডাকে না। এতে সে পরিষ্কার প্রমাণ করে দেয় যে তার আর অ্যাবির মধ্যে খুব ভালো সম্পর্ক মোটেও ছিল না। লিজি সবসময় মনে করত অ্যাবে তার বাবাকে বিয়ে করেছে তার বাবার টাকা পয়সার লোভে। লিজির মামলার তদন্ত চলাকালীন সময় ব্রিজেট সুলিভান, যে লিজিদের বাড়িতে কাজ করত, সে বলে লিজি আর তার বোন এমা খুব কম দিনই অ্যান্ড্রু আর অ্যাবির সাথে একসাথে খেতে বসত। 1892 সালের মে মাস এন্ড্রু তার বাড়ির চালা ঘরের কবুতরগুলোকে মেরে ফেলেছিল। কারণ এই কবুতরগুলোর কারণে এলাকার বাচ্চা কাচ্চারা মাঝে মধ্যে তাদের বাড়িতে চলে আসতো এবং কবুতরগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। সেই সময় লিজি এই কবুতরগুলোর জন্য নিজের হাতে সুন্দর করে একটা ঘর বানিয়েছিল। কিন্তু যখন সে শুনল কবুতরগুলোকে তার বাবা মেরে ফেলেছে, সে খুবই কষ্ট পায়। 1892 সালের জুলাই মাসে লিজি এবং তার বড় বোনের তাদের বাবা মায়ের সাথে ছুটিতে ঘুরতে যাওয়া নিয়ে একটা তর্কাতর্কি হয়। লিজি এবং তার বোন নিউ বেডফোর্ডে ছুটিতে গিয়েছিল এবং সেখান থেকে ফিরতে দেরি করার ফলে অ্যান্ড্রিউ তাদের সাথে রাগারাগি করে এবং ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হয়। খুনের 1 সপ্তাহ আগে তারা ফল রিভারে ফেরে, কিন্তু লিজি তার বাড়িতে ফেরে না। সে ফল রিভারে 4 দিনের জন্য একটি রুম ভাড়া নেয় এবং সেখানেই থাকে। এই হত্যাকাণ্ডের প্রায় কয়েক মাস আগে থেকে বর্ডেন পরিবারে কিছু ঝামেলা চলছিল। বিশেষ করে অ্যান্ড্রু তার স্ত্রী অ্যাবির পরিবারকে তার কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চের কিছু রিয়েল এস্টেট উপহার হিসেবে দেওয়ার পর থেকেই ঝামেলার শুরু। লিজির সৎ মায়ের বোনকে একটি বাড়ি দেওয়ার পর লিজি এবং তার বোন সেই বাড়িটির ভাড়া বাবদ অর্থ দাবি করে, কারণ এই বাড়িটি তারা তাদের বাবার কাছ থেকে সেই সময়কার $1000 দিয়ে কিনেছিল। অ্যান্ড্রুর খুনের ঠিক 1 সপ্তাহ আগে তারা এই বাড়িটি তাদের বাবার কাছ থেকে সেই সময়কার $5000 বিক্রি করেছিল। হত্যার আগের রাতে লিজি এবং এমার মৃত মায়ের ভাই অর্থাৎ তাদের মামা তাদের বাড়িতে আসেন। অ্যান্ড্রু তাকে ব্যবসা নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্যই ডেকেছিলেন। এই মামলার সাথে সম্পর্কিত অনেকেই মনে করেন যে সেদিন রাতে লিজির মামার সাথে অ্যান্ড্রুর বিষয় সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ অবস্থার তৈরি হয়। মৃত্যুর বেশ কিছুদিন আগে আরো একটি ঘটনা ঘটে। বর্ডেন পরিবারের সবাই হঠাৎ করে একই সাথে অসুস্থ হয়ে পড়ে। তাদের একজন পারিবারিক বন্ধু বলেছিলেন তারা খাবারের সাথে যে মাংস খাচ্ছিল সেটাতে কোনো ঝামেলা ছিল, যার জন্যই এমনটা হয়েছিল। কিন্তু অ্যাবির মনে তখনই ভয় ঢুকে যায়। সে মনে করে কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। অবশেষে সেই দিনটা এলো যার জন্য অ্যাবি কিংবা এন্ড্রু কেউ প্রস্তুত ছিল না। তারা কেউ হয়তো কোনোদিন ভাবেনি তাদের জীবনে এমন একটা দিন নেমে আসবে। 4 আগস্ট 1892 দিনটা ছিল বৃহস্পতিবার। অ্যাবি এবং তার স্বামী অ্যান্ড্রু তাদের নিজ বাড়িতেই খুন হয়। অ্যাবি খুন হয় সকাল 9টা থেকে 10:30টার মধ্যে, আর অ্যান্ড্রু খুন হয় সকাল 10:30টা থেকে 11টার মধ্যে। দুটো লাশই বাড়িতে পড়ে থাকে। কি আছে এই খুনের পেছনে সে ঘটনা কারোরই জানা নেই। X-Files. ABC Radio 89.2 FM. Dear listeners, this is ABC Radio 89.2 FM এবং ইয়ন্ডার মিউজিকে এখন গান শুনুন কোনো ইন্টারনেট চার্জ ছাড়া। এখন কোনো সাবস্ক্রিপশন ফি প্রয়োজন হবে না। 20 মিলিয়নেরও বেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল হিটস শুনতে এখনই ডাউনলোড করুন দেশের 1 নম্বর মিউজিক অ্যাপ। এয়ারটেল ইউজাররা এয়ারটেল ইয়ন্ডার মিউজিক এবং রবি ইউজাররা রবি ইয়ন্ডার মিউজিক ডাউনলোড করুন গুগল প্লে স্টোর কিংবা iOS অ্যাপ স্টোর থেকে। জয়েন দ্য গ্যাং, নো মানি ফর মিউজিক। আস্ত চাপা বাজার ধান্দা বাজারটা চাপা বাজিও আবার কয়জন করবার বলে, তাই না? আর ধান্দাবাজি করলেও বিপ্রেম নিয়ে করি। ও রিয়েলি? কানে কানে হেডফোন, আচ্ছা 89.2 একদম সাথে সাথে শারমিন হইব প্রেম বিনোদন। একদিন 2 দিন এমনি কতদিন চেক খাইবা চিরদিন। টাকা দিন টাকা দিন টাকা কুম্বিন দুনিয়াটা
শারমিন বিকেল দেয় পকা প্রেম রোল জিন্দাবাদ 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 প্রেম রোল শুনবেন প্রেম রোগ উইথ শারমিন এন্ড লাভ সিক বিপি প্রতি শনিবার রাত 11টায় only on ABC Radio FM 89.2 কি ঠিক আছে একদম FM 89.2 কুয়াশা X-Files। সেদিন সকালে অ্যাবি গেস্ট রুম পরিষ্কার করছিল। যদিও এটা লিজি আর এমার নিয়মিত কাজ ছিল, তবুও সেদিন অ্যাবি বিছানাপত্র ঠিক করার জন্য গেস্ট রুমে গিয়েছিল, কারণ লিজির মামা মর্স ওই রুমেই গত রাতে ঘুমিয়েছিল। ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী অ্যাবির মৃত্যুর আগে তার সঙ্গে হত্যাকারীর ধস্তাধস্তি হয়েছিল। প্রথমে তার মাথার বাম পাশে কুড়ালের মতো কিছু একটা দিয়ে আঘাত করা হয়, এতে তার বাম কানের উপরের অংশ কেটে পড়ে যায়। এরপর তার মুখ মেঝের সাথে বাড়ি দিয়ে তাকে ফেলে দেওয়া হয়, এতে তার নাক এবং কপালে প্রচন্ড আঘাত লাগে। এরপর হত্যাকারী তাকে বারবার আঘাত করতে থাকে, ততক্ষণ পর্যন্ত জখম করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে না মরে। তার হত্যার ঘটনা দেখেই বোঝা যাচ্ছিল যেই তাকে খুন করেছে তার অ্যাবির উপর প্রচন্ড রাগ আর ক্ষোভ জমেছিল, না হলে এত নির্মম ভাবে কাউকে মারা সম্ভব নয়। সেদিন সকালেই ব্রেকফাস্টের পর অ্যান্ড্রু আর মর্স তাদের বসার ঘরে গিয়েছিল এবং প্রায় ঘন্টাখানিক সেখানে তারা ব্যবসা নিয়ে নানান আলোচনা করে। সকাল 8:48 মর্স তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। 9টার দিকে অ্যান্ড্রু তার মর্নিং ওয়াকের জন্য বের হয়। প্রায় 10:30টার দিকে যখন সে বাড়িতে ফিরল, সে তার চাবি দিয়ে দরজা খুলতে পারছিল না। তখন সে দরজা নক করলো। তাদের বাড়ির কাজের মেয়ে ব্রিজেট এসে দরজা খুলে দেয়। পরবর্তীতে পুলিশের কাছে ব্রিজেট বলে সেই সময় সে লিজির হাসির শব্দ শুনেছিল এবং শব্দটা আসছিল সিঁড়ির উপর থেকে। তার কথা পুলিশ গ্রহণ করে, কারণ অ্যাবির মৃতদেহ পাওয়া যায় উপরের ঘর এবং সিঁড়ির মাঝামাঝিতে। কিন্তু লিজি এই কথা অস্বীকার করে। সে জানায় তার বাবার বাড়িতে আসার পর সে সিঁড়ির উপরে ছিল না, সে নিচেই ছিল এবং তার বাবা তাকে জিজ্ঞেস করেছে যে অ্যাবি কোথায়। তখন সে বলেছে অ্যাবি তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিল। লিজি আরো বলে সে তার বাবার পায়ের জুতা খুলে দিয়েছিল এবং স্লিপার পরতে দিয়েছিল। এরপর তার বাবা গিয়ে সোফায় শুয়ে পড়ে। এখানে বলে রাখি, অ্যান্ড্রুর লাশের পায়ে কোনো স্লিপার ছিল না, বরং জুতাই ছিল। এরপর লিজি ব্রিজেটকে দোকানে পাঠায় কিছু জিনিস কিনতে, কিন্তু হঠাৎ ব্রিজেটের শরীর খারাপ লাগায় সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর কি হয়েছিল জানতে চাইলে লিজি দুটি ভিন্ন ভিন্ন বিবরণ দেয়। সে বলে ঘটনার সময় সে ছাদে গিয়েছিল কিছু একটা খুঁজতে এবং সেখানে সে 20 থেকে 30 মিনিট ছিল। সেখানে দাঁড়িয়ে সে নাশপাতিও খাচ্ছিল তখন। কিন্তু পুলিশ সন্দেহ করেছে যে সেদিন খোলা ছাদে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। সেদিন বাইরে প্রচন্ড রোদ ছিল, তাছাড়া ছাদের মেঝেতে ধুলো জমেছিল এবং তারা সেখানে কোনো পায়ের ছাপও পায়নি। এদিকে ব্রিজেট পুলিশকে জানায় সে 3য় তলায় তার নিজের রুমে ছিল। জানলা দরজা পরিষ্কার করে মাত্র সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যাবে, এমন সময় সে শুনতে পায় নিচ থেকে লিজি তাকে ডাকছে। সে চিৎকার করে বলছে ব্রিজেট তাড়াতাড়ি নিচে এসো, বাবাকে খুন করেছে কেউ। ব্রিজেট এসে দেখে অ্যান্ড্রুর ছিন্ন ভিন্ন দেহটা নিচে বসার ঘরে পড়ে আছে। তাকেও কুড়ালের মতো কিছু একটা দিয়ে 10 থেকে 12 বার আঘাত করা হয়েছে। তার চোখের মনি ছিটকে বেরিয়ে গেছে। দেখে মনে হচ্ছিল খুন করার সময় অ্যান্ড্রু ঘুমিয়েছিল, তখনও তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল, অর্থাৎ তাকে এই মাত্র খুন করা হয়েছে। এক একজন এক এক রকম কথা বলছে, কারোর কথার সাথেই কারোর কথা মিলছে না। একই মানুষ একই ঘটনা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। এই সমস্ত কিছু দেখে পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে যায়, কোনো শক্ত প্রমাণ তারা পাচ্ছিল না। পুলিশের সাথে সব প্রশ্নোত্তরের সময় লিজি খুব অদ্ভুত এবং উল্টাপাল্টা কথা বলে। প্রথমে সে বলে সে বাড়ির বাইরে ছিল এবং ঢোকার সময় সে গোঙানোর শব্দ শোনে। এর 2 ঘন্টা পর আবারও তাকে জিজ্ঞাসা করা হলে সে তার স্টেটমেন্ট বদলায় এবং বলে সে বাড়িতে ঢোকার সময় কোনো শব্দই শুনতে পায়নি এবং বাড়িতে ঢোকার পর সে অস্বাভাবিক কিছুই দেখেনি। যখন তাকে জিজ্ঞেস করা হলো তার সৎ মা তখন কোথায় ছিল, সে বলে অ্যাবি তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিল। আবারও সে বলে সে বাড়ির ভিতরে ঢুকে ব্রিজেটকে বলে অ্যাবি বাড়িতে আছে কিনা সেটা দেখতে। তখন লিজির এক প্রতিবেশী মিসেস চার্চিল আসে এবং চার্চিল আর ব্রিজেট সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়ার সময় তাদের চোখ মেঝেতে পড়ে এবং তারা অ্যাবির লাশ দেখতে পায়। পুলিশের যে সদস্যরা লিজিকে প্রশ্নোত্তর করছিল তারা জানায় লিজির কথায় তাদের প্রবল সন্দেহ আছে। তারা লিজির কথার কোনো কিছুই বুঝতে পারে না, কারণ লিজি বারবার তার কথা বদলাচ্ছিল। তারা এও বলে লিজির কথা বলার ধরনও তাদের কাছে সুবিধাজনক মনে হয়নি। তার মধ্যে কোনো চিন্তাই ছিল না, সে খুব স্বাভাবিকভাবেই পুলিশের সাথে কথা বলছিল। এতেই তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যার বাবা এবং সৎ মাকে খুন করা হয়েছে সে এতটা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতে পারে। পুলিশ তার রুমে তল্লাশি চালায়
কিন্তু তারা একেবারে খুঁটিয়ে নাটিয়ে দেখেন, কারণ লিজি তাতে অস্বস্তি প্রকাশ করছিল। যেহেতু লিজির বিরুদ্ধে কোনো প্রমাণ তাদের হাতে ছিল না, তাই তারা জোরও করতে পারছিল না। কিন্তু পরবর্তীতে পুলিশ বুঝতে পারে এটা হয়তো তাদের ভুল ছিল। অনুসন্ধানের এক পর্যায়ে বাড়ির বেসমেন্টে পুলিশ দুটো কুড়াল খুঁজে পায় এবং এই জাতীয় আরো দুটি অস্ত্র খুঁজে পায় তারা। তার মধ্যে একটা কুড়ালের হাতল ভাঙা, এবং পুলিশ সন্দেহ করেছিল এটি দিয়েই খুন করা হয়েছে, কারণ সেখানে আর বাকি কুড়ালগুলোতে ধুলো জমেছিল। বোঝা যাচ্ছিল সেগুলো অনেকদিন ধরেই সেখানে পড়েছিল। শুধুমাত্র সেই ভাঙা কুড়ালটাই একমাত্র পরিষ্কার ছিল। যাই হোক, সেখান থেকে পুলিশ কোনো শক্ত প্রমাণ সংগ্রহ করতে পারেনি। লিজি আর ইমার বন্ধু এলিস এর মধ্যে তাদের বাড়িতে থাকার জন্য আসে। লিজির মামাও সে বাড়িতে ছিল। প্রথমে লিজির মামা অন্য একটা রুমে ঘুমানোর কথা বলে, কিন্তু পরে সে যে রুমে খুন হয়েছিল তার পাশের রুমে গিয়ে ঘুমায়। পুলিশ সেই বাড়ির দিকে নজর রাখছিল। মাঝরাতে পুলিশ দেখতে পায় লিজি বাড়ির বেসমেন্টে আসে এবং একটা বালতিতে করে কিছু কাপড় সেখানে রেখে দেয়। এর পরের রাতেই মর্স বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আশেপাশের মানুষ তাকে ধরার চেষ্টা করে, পুলিশ তাকে ধরতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। 6 আগস্ট পুলিশ আবার বাড়িটা ভালোভাবে সার্চ করে। এবার তারা লিজি এবং তার বোনের জামা কাপড় থেকে শুরু করে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। তারা ওই মাথা ভাঙা কুড়ালটাও জব্দ করে। সেদিন সন্ধ্যায় একজন পুলিশ অফিসার এবং মেয়র বর্ডেনের বাড়িতে আসে। তারা এসে লিজিকে জানায় যে তাকে তার বাবার এবং সৎমায়ের খুনের আসামি বলে সন্দেহ করা হচ্ছে। পরদিন সকালে লিজির বন্ধু এলিস রান্নাঘরে ঢুকে দেখে লিজি একটা কাপড় ছিঁড়ে কুটিকুটি করছে। এলিস তাকে জিজ্ঞেস করলে সে বলে যে কাপড়টিতে পেইন্টিং লেগে গিয়েছিল। এতে এলিসের মনে খটকা লাগে। খুব সম্ভবত এই কাপড়টি হত্যার দিনে লিজির পরনে ছিল। আগস্টের 8 তারিখে লিজি শুনানির জন্য হাজির হয়। সে তার পারিবারিক আইনজীবীকে কোর্টে উপস্থিত রাখার অনুরোধ জানায়, কিন্তু তার এই অনুরোধ কোর্ট প্রত্যাখ্যান করেন, কারণ এই কেসটিতে তারা গোপনীয়তা রাখতে চায়। লিজিকে তার স্নায়ু শান্ত রাখার জন্য প্রতিদিন মরফিনের ডোজ দেওয়া হতো, যাতে আদালতে তার সাক্ষ্য প্রমাণের সময় সেটা কাজে লাগে। কারণ লিজি কোর্টে প্রায় অনিয়ন্ত্রিত আচরণ করত এবং মাঝে মাঝে কোনো প্রশ্নের উত্তরই দিতে চাইত না সে। এমনকি এমন কোনো প্রশ্ন যার উত্তর দিলে তারই ভালো হবে তার উত্তর সে দিত না। সে প্রায় উল্টোপাল্টা কথা বলতো। যেমন কখনো বলতো তার বাবা যখন বাড়ি ফেরে তখন সে রান্নাঘরে বসে ম্যাগাজিন পড়ছিল, আবার বলতো সে তখন ডাইনিং রুমে কাপড় ইস্ত্রি করছিল, আবার বলতো সে তখন সিঁড়ি দিয়ে নামছিল। সে এও বলে সে তার বাবার পায়ের বুট জুতা খুলে তাকে স্লিপার পরতে দিয়েছিল, যেখানে লাশের ছবিতে সরাসরি দেখা যাচ্ছে অ্যান্ড্রুর পায়ে বুট জুতাই ছিল। তার এসব কথাতে জেলা অ্যাটর্নি খেপে যান। কেন সে এসব উল্টোপাল্টা কথা বলছে? এসবের কারণে অবশেষে 11 আগস্ট তাকে কারাগারে দেওয়া হয়। এরপরও জিজ্ঞাসাবাদের সময় সে তর্কাতর্কি করত। এর ফলে তার সব কথা অগ্রাহ্য করা আদালত 7 নভেম্বর একটি গ্র্যান্ড জুরির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 2 ডিসেম্বর লিজির দোষী সাব্যস্ত হয়। 5 জুন 1983 সালে নিউ বেডফোর্ডে লিজির বিচার শুরু হয়। এই বিচারে প্রসিকিউটিং অ্যাটর্নি ছিলেন হোসিয়া এম নলটন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি উইলিয়াম এইচ মুডি। বিচারের মূল বিষয় ছিল যে কুড়ালটাকে খুনের অস্ত্র বলে মনে করা হচ্ছে সেটা খুনের অস্ত্র নয়। এ বিষয়ে প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন এটি খুনের হাতিয়ার হওয়ার কারণে কুড়ালের হ্যান্ডেলটা সরানো হয়েছে, কারণ এতে রক্ত লেগেছিল। একজন পুলিশ অফিসার বলেন কুড়ালটার পাশেই একটা হ্যান্ডেল পাওয়া গিয়েছিল। আরেকজন অফিসার বলেন সেখানে কোনো হ্যান্ডেল পাওয়া যায়নি। পরের বিষয়টা হলো লিজি খুনি হলে তার কোনো পোশাকের রক্ত লেগেনি। প্রসিকিউশন বলে লিজি খুনের কিছুদিন পর তার কাপড় পুড়িয়েছিল। এর পরের বিষয় ছিল কাজের লোক ব্রিজেট। সে বলে সকাল 10:58 সে সিঁড়ির উপরে যায় এবং সেই সময় লিজি এবং তার বাবা সিঁড়ির নিচেই ছিল, কিন্তু লিজি অনেকবার বলেছে সে সেই সময় ছাদে ছিল প্রায় আধা ঘন্টা। কিন্তু তাদের প্রতিবেশী জানায় 11:03 দিকে লিজিকে তারা ছাদ থেকে নামতে দেখে। অতএব লিজি ছাদে ছিল 5 মিনিট। 11:10 লিজি ব্রিজেটকে নিচে ডাকে এবং বলে তার বাবাকে খুন করা হয়েছে, কিন্তু সে তাকে ঘটনাস্থলে যেতে দেয় না, বরং ব্রিজেটকে ডাক্তার আনার কথা বলে বাড়ি থেকে বের করে দেয়। এমন আরো অনেক তর্ক বিতর্ক যুক্তি প্রমাণের মধ্যে দিয়ে 20 জুন প্রায় 1.5 ঘন্টার বিচারের পর জুরি লিজিকে খালাস করে দেয়, কারণ তার বিরুদ্ধে অনেক প্রশ্ন থাকলেও কোনো প্রমাণই পুলিশের কাছে ছিল না। বিচারে লিজি খালাস পেলেও সারা দেশের মানুষের আঙুল ছিল তার দিকে। কেউ কেউ বলেছে লিজি তার বাবার দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছিল, তাই সে তাকে খুন করেছে। অনেকে আবার কাজের লোক ব্রিজেটকেও সন্দেহ করেছিলেন। অনেকে আবার মনে করেন ব্রিজেটের সাথে লিজির সমকামিতার সম্পর্ক ছিল, যা তার সৎমা দেখে ফেলায় তারা দুজনে মিলে প্রথমে তাকে খুন করে এবং পরে বাবাকেও খুন করে। কিন্তু পরবর্তীতে মামলা ডিসমিস হওয়ার পর ব্রিজেট যখন অন্য জায়গায় চলে গেলেন এবং বিয়ে করলেন, তখন তার উপর আর সমকামিতার সন্দেহ করা হলো না।
কিন্তু ব্রিজেট অনেক পরে তার বোনকে বলেছিল লিজিকে বাঁচানোর জন্য সে তার সাক্ষ্য বদলে দিয়েছিল। অনেকে মনে করেন এই পুরো ঘটনার সাথে লিজির বোন ইমা জড়িত ছিল, যে আসলে সেই সময় বাড়িতেই ছিল না। অনেকেই ভাবে ইমা চুরি করে একদিন বাড়িতে আসে এবং বাবা মাকে খুন করে আবার চুরি করে ফিরে যায়। এই সব কিছুর মধ্যেই চাপা পড়ে যায় দুটো জীবন। এই রহস্যের কোনো দিনই সমাধান হয় না। সবকিছু শান্ত হওয়ার পর ইমা এবং লিজি দি হিল নামক জায়গা, যা তাদের আগের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, সেখানে একটি জাঁকজমক বাড়িতে ওঠে। লিজি তার নাম বদলে লিজবেথ রাখে। তাদের নতুন বাড়িতে প্রচুর চাকর বাকর, দারোয়ান সব মিলিয়ে খুব জাঁকজমক জীবনযাপন করে দুই বোন। এন্ড্রু তার সব সম্পত্তি তার দ্বিতীয় স্ত্রীর নামে করে দিয়ে গিয়েছিল। এন্ড্রুর মৃত্যুর পর সব সম্পত্তি সেই পেল, কিন্তু দুজনেরই মৃত্যু হওয়ার ফলে সব সম্পত্তির মালিক হয় দুই বোন। এরপর 1927 সালের 1 জুন 66 বছর বয়সে লিজি মারা যায়। বর্ডেন দম্পতির খুন সারা জীবনের জন্য রহস্যই থেকে যায়। কুয়াশা, X-Files, কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা এক্স ফাইলস, আর সময় হয়ে গেছে এখন কুয়াশার মূল গল্পে যাবার। আজকের গল্পটি আমাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে আসবো। আপনি আছেন আমার সঙ্গে, অর্থাৎ শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সমুদ্র প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক। সমুদ্র যতটাই সুন্দর, কখনো কখনো ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। নীরব রাতে নিস্তব্ধ হয়ে কান পেতে সমুদ্রের গর্জন শুনলে যেমন নিজের জীবনের অর্থগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়, তেমনি কখনো কখনো এই গর্জন শুনে বুক কেঁপে ওঠে। সমুদ্রকে আমরা যতটা না চিনি, তার চেয়ে অনেক বেশি চেনে সমুদ্রের পুত্ররা। সমুদ্রই তাদের বাবা মা। সমুদ্রের কোলে লালিত এই জলপুত্রেরা সমুদ্রের সাথে মিলিয়ে মিশে একেবারে একাকার হয়ে যায়। একটা সময় এরা সমুদ্রের হিংস্রতাকেও হার মানায়। এই সমুদ্রই তাদের দুবেলার অন্ন যোগায়। সমুদ্রের বুকে নৌকা বেয়ে মাছ ধরেই তাদের জীবন চলে। সমুদ্রের উথাল পাথাল ঢেউকে হার মানিয়ে জীবনের তাগিদে তারা রাত দিন এক করে ঘুরে বেড়ায় সমুদ্রের মাঝে। কখনো স্টিমার, কখনো নৌকা, আবার কখনো জাহাজ। চট্টগ্রামের পতেঙ্গা শহরের ছোট্ট একটা গ্রাম কাঠখুলি, খুব ছোট্ট ঝিমঝাম একটা গ্রাম। গ্রাম না বলে জেলেপল্লী বলাই ভালো। পতেঙ্গার অন্য সব গ্রামের চেয়ে এই গ্রামে জেলেরা এসেছিল সবার আগে। জেলেদের আদি নিবাস এই গ্রামে খুব বেশি হলে 100-200 মানুষের বসবাস। গ্রামটার চারপাশে আর তেমন কোনো গ্রাম নেই। ছোট্ট একটা খাল পার করে যেতে হয় আরেকটা গ্রামে। এখান থেকে বাজারও বেশ খানিকটা দূরে। গ্রাম থেকে সবচেয়ে কাছে যা আছে তা হলো সমুদ্র আর তার গর্জন। একেবারে সমুদ্রের কুল ঘেঁষে গ্রাম তাদের। এই গ্রামের মানুষের মাছ ধরা, সমুদ্র এসব ছাড়াও আরো একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা অন্ধকার, রহস্যময় আর কুয়াশাচ্ছন্ন, যার নাম মৎস্য। আজকে আমাদের কুয়াশার এই গল্প এই জেলেপল্লী নিয়ে। গল্পের শুরুতেই বলে রাখছি, চিটাগাঙের ভাষা আমাদের কুয়াশার সাধারণ শ্রোতাদের বোঝার জন্য কিছুটা বোধগম্য করা হয়েছে। এতে কোনো অঞ্চল কিংবা ভাষাকে হীন বা বিকৃত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। ও জলদাস, বাবা তুই ঘরে যাস? 2000 ফারত যাই মা, বহদারের দে পাওনা তাতি আছে। এই সাইজের বেলায় ন গেলে হইতো না, খাই যাইস। ন মা, রাগ যাইলারে যাইব। তুই চিন্তা ন করো, রিয়াগিনের লগে এক লগে আইসাম। দেইস এলহালা আবার আডা দিস ন, তাড়াতাড়ি আইসো। দুগ্গা দুগ্গা। মা ইতে সাজের বেলে ন গেলেও ফাইতো, ইতার যাওয়ানোর কি দরকার আছিল? বড় তো টিয়া আছেই, কাল গেলে চলতো না? আমি তো মানা করলাম, ওর বাপ মরার পরে ফোয়াডারে লই বাঁচি থাকি, ওর কিছু হইলে খেলেও থাকিব। তুই ওরে কইতে পারলি না? আর কথা কি আর মনত ধরে? বিয়ার গুনেই বলে গিয়ে তুই চিন্তা না করছ, যা করত যা। বল হরি হরি বল, 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 বল হরি হরি বল। মা ও মা উনি যে কোন দিন মইছে, আর এটা তো নয়। কতবার মানা করলাম, হিতে আর কথা শুনেন না। জলদি বিছনরে খবর দে, কে মরল আগে শুনি দে। তুই হামিস না বউ,
সাগরের নাম নে। মা ও মা কোটে গেলা জিনুক কোটে গেলি ওমা হিতে আইয়ের হরে আসলি তুই বউটা ফুয়াতে হিতের কথা কিনে চিন্তা ন করিস। মৎস্য পাইছিল মা আর বংশে মারি বলাই যে আর শরীরের মধ্যে খেয়ান জানি ঘরর আরে তোর মা আর খেয়ান জানি লাগে। হ্যাঁ তুই নিজ চোখে দেখছিস? মা সর্বনাশ হয়ে গিয়ে রে জিনুক তুই এনে নয়ও তুই ঘরে যা। ওই মনোহর তুই ঘরে গেল জলদি আয়ো তোর দাদা মৎসব দিয়েছে জলদি কঙ্গনা মায়ের খবর দিয়ে দে তাড়াতাড়ি যা। কড়ে রে জলদাস কড়ে মা এই কি মা আর বউটা ফুয়াতি মা আর ফুয়াটার কি সর্বনাশ হইল। চিন্তা না করছিও মৎস্যবের লগে আর হিসাব বহুত দিনে সারাটা জীবন ওই মানুষের ক্ষতি করিয়ে আসছে আর আই সারা জীবন মানুষের বাঁচাই আসছে। তুই চিন্তা না করো তোর পোয়ার কিছু না হইব। দেখি জলদাস কটে যাকে যাক যত আপদ বাড়াই আসে বিয়েকিন হাত ধৈর্যা পার হই যাক যত কু নজর যত কু গন্ধ বিয়াকদিন হাত ধৈর্যা পার হই যাক। শয়তান তুই আর সিন্ধুকত বন্দি হই থাক যাকরে যাক। মারি ফেলাইয়ে রে বংশীরা মারি ফেলাইয়ে মারি ফেলাইয়ে মারি ফেলাইয়ে। এই জলিকা দিয়ে হেতার গা ধুই দিও তাবিজিকান হাতত বান্ধি দাও। মা তুই চিন্তা না করছ তোর ফুয়ার কিছু না হইব কি কই যাইব কই তা কডে তোমার ফুয়ার বউডারে তো দিলাম না হেতারে এক্ষিনি রেখে যায়। মা বউটা তো ফুয়াতি হিতারে ঘর তো বাইরেতে মানা করছিলাম। ভালোই করছো মৎস্যব যদি পোয়াতির গন্ধ পায় তাইলে সর্বনাশ। এই ছোটকালের তো এই মৎস্যবের পিস দিয়ে লাগিয়ে আসছি আর বাপ ইয়াল্লাই মরি গইয়ে গো। ইয়ান গ্যারান্ডার কত মানুষ যে মৎস্যবের ব্যাট গইয়ে ইয়ানোর একজন বিয়ে তাই করুনি। আয় থাকতে তোর কোনো ভয় নাই যাও বোর্ডারে নিয়ে আসছো। জিনুক এক্ষিনি আয় তো। নমস্কার গম আছে নেই ভালাই আছে মাইয়া চাও না ফুয়া ভগবান জিয়ান দেয়। ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করুক। শোনা কিছুদিন স্বামীর লগে ন হইতো তোমার শাউরিলই হুদবা এই তাবিজ গান হাতে বান্ধিল মা গঙ্গার উপর ভরসা রাখ। আয় যাইছি গেলাম রে শ্রীমতী কিছু হইলে আরে খবর দিও। মৎস্য যাকে একবার চোখে দেখলেও মানুষ স্বাভাবিক থাকে না। কাঠখুলি বহু বছর ধরে এই মৎস্যপের জন্য অভিশপ্ত। তাই হয়তো অন্যান্য জেলেপাড়ার অন্যান্য জেলেরা কখনো এর আশেপাশে বসত করেনি। পৃথিবী থেকে একেবারে আলাদা কোনো একটা বৃত্তের মাঝে আবৃত্ত এই কাঠখুলি গ্রাম। এই বৃত্তটাকে ঘিরে রেখেছে মৎস্য। এই মৎস্য আসলে কি তা কেউ জানে না। এই জেলেপল্লীর সবচেয়ে প্রাচীন গ্রাম এটি। মানুষ শত শত বছর ধরে শুধু মৎস্যপের নামই শুনে এসেছে। কেউ জানে না কোথা থেকে এসেছে সে, কেন এসেছে, আর কি বা চায়। যারা জানতো তারাও কয়েকশত বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন যতটুকু আছে ততটুকুই লোকমুখে শোনা কথা, সেটাও কেউ জোর দিয়ে বলতে পারে না। যারা বৃদ্ধ তারা ভাষা ভাষা করে বলে এখানে গ্রাম হওয়ার আগে শ্মশান ছিল। আবার কেউ বলে এখানে কোনো অঘুরি আস্তানা ছিল। কেউ কেউ এও বলে যে এই সমুদ্রের ওপারে কোথাও কোনো অশুভ জায়গা থেকে এসেছে এই মৎস্য। তবে কেউই ঠিক করে বলতে পারে না ঘটনা। কঙ্গনার বাবা শিবের ঘোর তপস্যা করেছিলেন, সেও পারেনি এই গ্রামের উপর থেকে মৎস্যপের কালো ছায়া সরাতে। এই কারণেই তার মৃত্যু হয়েছিল। সেও অনেক দিন আগের কথা। শেষ পর্যন্ত কঙ্গনা তার বাবার জায়গা নিয়েছে। কঙ্গনা না থাকলে এই গ্রাম হয়তো একদিন ধুলোয় মিশে যেত। তার ভরসায় মানুষ এখনো এখানে থাকার সাহস করতে পারে। এই গ্রামে অন্তঃসত্ত্বা মহিলা, নতুন বিবাহিত দম্পতি, ছোট বাচ্চা, এদের নিয়ে মানুষ সব সময় আতঙ্কে থাকে। এসবের গন্ধ পেলেই নাকি মৎস্যপের মাথা ঠিক থাকে না। বউ বউ তাবিজটা বান্ধি লইছ? হ মা মা আই ঘরে আল্লাহ হতে পড়ি তুমি তোমার ফুয়ারিবা যাও হিতে আল্লাহ আছে। তুই একলা থাকতে পারবি? হ কিছু হইলে আমারে ডাক দিস। হ কোন রায় তো
কখন আচ্ছা আচ্ছা ওরে মারে ও বাবা মামা মামা পড়ে গেল জলদি আইও কি হইয়ে বউ কি হইয়ে মামা আর জানলার বাইক দিয়ে আইয়ে এদের জানলার ফাঁক দিয়ে হাত ঢুকে দিয়ে ও বাস মা হন আইয়ের আই কিছু বুঝিত ন পারি হোসা হরি গো মসু ইয়ান কি হস তোর সার্ভিস খডে না তো দি আছে তুই আন লগে চল মায়ের ফাদুয়া জল দিয়ে গা ধুই দেওয়ান করিব হাই রে ভগবান ইয়ার আর কোন শনি লাইলো চল আন লগে বদ্দি ও বদ্দি আর মালতী শুনিলাম কাল নাই আইয়ের তুই কি দেখছিস ন মুখ দেই ন হাত দেইছি কেন বুঝিত না পারি হাতের চান্দি ফোতা হাত কুইট কুইটছে কালা হালকাতরা লাহান আর কি শুনো দেলি ন দেই খাইলে তোর গা বারবার লাগে ফ্যানের ফোয়াডালাই ডর লাগে শরীরের ভিতরে কেন জানি করে মনত সাহস তো কি শুনো হইব কঙ্গনা মাইছিল হ বিয়ান কালে আইছিল আসি ঝাড়ফুক করি গিয়ে চিন্তা নকরো আয় আজিয়া যাই কিছু হইলে আরে খবর দিও মা আজ ইয়া দইজা জান পড়িব অফুত তোর শৈলা এনো সারে ন আজি আদৌ যা যান ফইত ন মা আজ ইয়া ভালোই আছি কদিন নৌকা ভাসাই ন দইজাত না গেলে খাইবা কি জিয়ান আছে হিয়ান দি চলিব আই কাইলত তোন বাজারত মাছ লই বেচতে যামু তুই দইজাত ন যা মা এই বয়সে তোমার বাজারত যাওয়ান পড়তো না হারা জীবন তো আর লাই বাজারত মাছ বেচলা আই আর তোমারে বাজারত যাইত নদিয়াম হতা হুন তুই চিন্তা নকরিস মা ভগবান আছে তুই জিনুকেরে চাই রাখ জলদি ফিরে আসছো আইজ রাইতত মনত লয় আইতে নপাইছম তুই চিন্তা নকর মা বতার আর ভিয়াকিন লগে থাকবো আই যাই দুগা দুগা জলদাস চলে গেল আজ তারা সমুদ্রের মাঝামাঝি যাবে জলদাস না আসাতে কিছুদিন বহদ্দার খুব লস হয়ে গেছে জলদাস বহদ্দারের সবচেয়ে শক্তিশালী মাঝি হালিশটা সবসময় তার হাতেই থাকে কয়েকদিন সে না আসে তারা নৌকো নিয়ে বেশি দূর যায়নি নৌকা নিয়ে যেদিন বেশি দূর যায় সেদিন আর ফিরতে পারে না কখনো কখনো ফিরতে 2-3 দিন লেগে যায় আবার কখনো কখনো 1 মাস নৌকায় জীবন কেটে যায় তাদের আজ জলদাস আসাতে সবাই বেশ খুশি অনেকদিন পর বড় একটা খ্যাপ মারা যাবে তারা সূর্য ওঠার পরপরই নৌকা ছেড়ে দিল নৌকা ছাড়ার আগে তারা মা চণ্ডীর পুজো দিয়ে নিল মা গঙ্গার পুজো না দিয়ে চণ্ডীর পুজো দেওয়ার কারণ আছে আর তা হলো মৎস্য অনেক সময় অনেকে নৌকা নিয়ে আর ফিরে আসে না কখনো কেউ কেউ বেঁচে ফিরে এলে তাদের কাছ থেকে শোনা যায় মৎস্যের ভয়ঙ্কর কথা অনেকে অনেক কথা বলে তবে একটা কথা সবাই বলে আর সেটা হলো মৎস্যটাকে এতই বড় যে সে সমুদ্রের পাড়ে একটা পা রেখে আরেকটা পা নৌকার উপর দিয়ে তার বিশাল চুল ছেড়ে দিয়ে তারপর মাছ খেতে আসে অনেক সময় নৌকা ডুবিয়েও দেয় এসব থেকে বাঁচার জন্যেই নৌকো ছাড়ার আগে চণ্ডীর পূজা দেয়া হয় আর এই পূজা দেয় কঙ্গনা এই করে কঙ্গনার পেট চলে প্রত্যেক নৌকায় পূজা দেয়া বাবদ বেশ টাকা পয়সা পায় কঙ্গনা কেউ কেউ ইলিশ রূপচাঁদাও দেয় তবে কঙ্গনা মাছ খুব একটা খায় না একমাত্র কঙ্গনাই গ্রামের মানুষগুলোকে মৎস্যের হাত থেকে বাঁচাতে পারে আর কঙ্গনা বলে মাছ খেলে মাছের সাথে ওই মৎস্য তার ভেতরে ঢুকে যাবে তাই সে খুব ভেবে চিনতে বেছে বেছে মাছ খায় যাই হোক জলদাসের নৌকা তৈরি কঙ্গনাকে পুজোর সব সরঞ্জাম এনে দেয়া হলো সে পূজা শুরু করলো কড়ে গেল বিয়াগিন আজ কার নৌকা রে মা আজিয়া আর নৌকা আরে জলদাস তোর শরীর ভালো হইয়ে অনেক কিনে বালা বহুদিন মাছ ধরি ন ঘরত টিয়া পয়সা নাই ইতার লাই যান পড়িব তোর ও ফুয়াতি ন তুই কিন্তু সাবধানে থাকিবা ও গন্ধ পায় গন্ধ পাইলেই সব বোনাস আই সাবধানে থাকম নৌকা ছাড়ি দেন পড়িব পূজা হাড়াহাড়ি শেষ করো পূজার বিয়া গানছ হ্যাঁ চলো ও
खरागां चक्रागादेषु चपा परिधान सुनाम भूषण दिमशिरा शङ्खं छन्दाधातिं करायिषि ट्रिना यानं शरभङ्गा भूषाभृतम् नीलाशमधुतिम् अष्टादशकं शिभिमहाकलिकम् यामस्तौ शिभापिते प्रौढ कमलाजु हन्तुं मधुं कयिता भाम ॐ ॐ ॐ क्रीं कालिये नमो नमः ॐ क्रीं कालिये नमो नमः ॐ क्रीं कालिये नमो नमः মা কালীর নাম মনত লই রওনা দে আই সীমা এই খড়ে গেলি বিয়াগিন আয় আয় জলদি নৌকা ছাড় বদার আজ কেন জানি মন ভালো ন লাগে কেন জানি ডর লাগে তুই চিন্তা ন করো সেদিন চকের সামনে বংশী মল্ল হৃদার লাইট দর তোর মনে বই গাইয়ে আলিশত মন দে একদিন ভালো হইব মা গঙ্গা আর লগে আছে এই কেন খন্ডে রে জাল জাল বিয়াগিন হাতের কাছে তো মনত উঠছে আইজিয়া ভালা মাছ পাইছাম এ জলদাস আলি শক্ত করি ধর মনত লয় বড় মাছ জাপ দিয়ে এই তোরা জাল ফেলাত দে নবদার এমনি কোনো মাছ নাই মাছ নাই কিন্তু হয়তো বুঝলে টপ সুটকা ওই জাল ফেলা ওদার মনত লয় মাছ জালে তা ঠিক গাইয়ে ওহা এই চল 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 এই তোরা সব ধরতে ইয়ান কি কথা জাল খালি ইয়ান বাড়ি জাল আর বিয়াগিন মিলে চলিত নফারির এই জাল খালি হইল কেনে আই তো কিছু বুঝিত না পারি ওদার ওই যে ইয়ান তো দানবের সময় না কিন্তু আরে তো ধরিত না পারি ওই জলদাস নইকার পিছি পিছি লই যা অবতার কি রে ইয়ান হুন্ডে গেল আর তো ন দেখির কিরে জলদাস পতাকা নহর তোমার আবার কি হইয়ে এই জলদাস ওদার আর তো ফট বলি গিয়ে হই সাজ হয়ে গিয়ে মনে কিছু দেখানো যা এখন আর তুমি খেয়াল ভরে যাইয়া তোর ডার মাছ দা ঘরে গিয়ে হই ওদার আর তো মনে হচ্ছে ইবা মাছ মাছিল হরি হরিবল বল 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 হরি হরিবল ইয়ান কি ওদার ইয়ান আর কি দিলা আর যা দিতেছি কেন টিক্কা ধরতে অবতার সাগরের মাছ দি মরা লইজার গই এন খান্ড তো কোনদিন ন দেখি মা গঙ্গার নাম নে জলদাস ভগবান ছাড়া এখন আর কোনো উপায় নাই অবতার তোমার ফিস দি নাকি ওরে বাবা রে এ জলদাস জলদি হারিয়ে গেলি বলো আয় জলদি কর ওরে বাবা রে এ জলদাস জলদি হারিয়ে গেলি বলো আয় এই জলদি কর আস্তে 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 আরে মাফ করি দে মাছ তুই লইছা আর আরে সারি দে ও জলদাস রে আরে দরিক কিনি আর শৈলের মধ্যে ক্যান্সারি করের রাই বদার আরে আরে কি হইয়ে এই তোরা কোনে গেলি মশাও গিয়ে গই তোরা কায় বদার কেন জানি করের তোরা ধর এই নৌকা ঘুরাই দে আয় আয় ধর 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 কুয়াশা আজকে আমরা প্রথম পর্বে যেটা শুনেছি সেটা হচ্ছে এমন একটা জায়গা সমুদ্রের পাড়ে যে জায়গাটা অপরূপ সৌন্দর্যের প্রতীক, কিন্তু এত সুন্দর জায়গা সৌন্দর্যের প্রতীক হওয়া সত্ত্বেও সেখানে রয়েছে এক ভয়াল ছায়া।
সে ভয়াল ছায়া বা ভয়ঙ্কর জীবটাকে নিয়ে আজকে কুয়াশার গল্প এতক্ষণ প্রথম পর্ব শুনলেন, আর আমরা এখন চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। আসুন দেখি গল্পের দ্বিতীয় পর্বে কি আছে। আপনি আছেন কুয়াশা শারমিনের সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। মৎস্য আসলে কি তা কেউ জানে না। কখনো কোনো বাচ্চা হয়ে আসে, কখনো মেয়ে, কখনো ছেলে, কখনো অদ্ভুত আকৃতির কোনো কিছু, যে আকৃতি মানুষ কখনো দেখেনি, কোনো জীবজন্তুর সাথেও মেলে না। শুধু এই গ্রামেই না, আশেপাশের 8-10টা গ্রামে সবাই মৎস্যপের কথা জানে। বয়স্ক লোকেরা তো শুনলেই বলে এ বড় শক্ত জিনিস, একে সরানো 4টিখানি কথা নয়। মৎস্য প্রায় জেলেদের নৌকার দিশা বদলে দেয়, কখনো সমুদ্রের মাঝে লাশ হয়ে, কখনো বা বড় কোনো মাছের রূপ ধরে, আবার কখনো দূরে কোনো নৌকায় দাঁড়িয়ে চিৎকার করে মানুষের সাহায্য চেয়ে নৌকার পথ ভুল করিয়ে দেয়। তারপর সেসব নৌকায় গিয়ে জেলেদের কাছে মাছ চায়। কখনো সেসব জেলে আর ফেরে না, কখনো কখনো অনেক কাকুতি মিনতি করে বেঁচে ফিরে আসতে পারে। জলদাসের নৌকাও ফিরে এসেছে। অনেক কষ্টে পথ চিনে জলদাস ফিরেছে ঠিকই, কিন্তু বহদ্দার ভীষণ জ্বর পড়ে গেছে। সবাই বুঝে কঙ্গনার পুজোর জোরেই এই যাত্রা ফিরে এসেছে। যাওয়ার আগে পুজোটা না দিলে বোধহয় আর ফিরতেই পারত না। বাবা জলদাস, আয় কই কি বউটা খালাস হওয়ার আগে তুই আর মাছ ধরতে না যা। কি কও মা, টিয়া পয়সা না এলে খাইবা কি? আর হিয়ন ছাড়া নোয়া ফোয়ার খরচ আছে না। তোর বাপের উত্তর দিক দিয়ে জায়গা জিয়ান আছে, ইয়ান বেশি দে। মা তুই নড়াও, আর তুমি কিছু নইব। তুই কি বউটার দিকে কি যাবি না? সারা দিন চিন্তা করি করি চেহারার কি অবস্থা হইবি। আচ্ছা মা, দেখি কি করন যায়। আয় কদিন বাজারে যাই মাছ বেচল, তাতে কিছু টিয়া পয়সা আইব। না মা, ইয়ানোর কোনো দরকার নেই। তুই বেশি না বুঝিস, সারা জীবন কষ্ট করে মাছ বেশি তোমারে ফাঁসি, আর নাতিনের মুখ দিয়ে এবার নাই ইকিনি কষ্ট করলে কিছু নইব। আয় কাইলো তুমি দরজার পারত যাইম। আচ্ছা মা, তুই জিয়ান ভালো মনে করো। তুই কি আমরা নি চোখে দিছো? জিনুক, এই রাইতে তোর ইয়ান লই কথা কইবার লাই কি দরকার আছে? এখানে ওইলে কি হয়? জিনুক এখন ঘুম যা। আই উনিবে বহদারে জ্বর এখনো ন হমে, বিয়া কিনি কইতে বহদার ন বাঁচিব। জিয়ান দেখে ইয়ানোর ফোর তো ন বাসনেরই কথা, আর মনে তো উঠলে এখনো গা দি কাটা দিয়ে উঠে যা কিয়ান কথা। তুই ন ডরাবো আর ফো আসার আগ দি আই আর মাছ ধরতে ন যাইয়াম। হ, তুই আর জানলই ন যা, আর ডর করে। শোন, আর যদি পোয়া হয় তাহলে হের নাম রাখিব কৃষ্ণচন্দ্র, আর যদি মায়া পোয়া হয় তাহলে নাম রাখিব দুর্গা। হ, রাখ। এই রাইতত ইবা কোন আইলো? আই দেখি আসি। না, আগ দি দুয়ার নখলো, আগে জিগাইল। খন ইবা খন। বাবা আই, তোর মা এখানে দুয়ার খোলো বাবা। মা, এত রাইতে মা তো ন খাইবার কথা, আজ তো মা ভর্তি পাইতি। মনে তাই যাইতো নফারের দুয়ার খুলে দিই। না না না, আগ দি দুয়ার নখলো, আগে জিগাইল এত রাতে কইতু নাইছে। মা, তুই না বদ্দির বাইত গেছো, এত রাইতে তুই নখতে আইলা? বাবা আর দেখো তো কাদা জমি গিয়ে হিতালাই যাইতো না পারির। ইয়ান কি কয়? আজ তো বৃষ্টি নয় ইয়ের, কাদা এলো কতন। শোন, তুই দুয়ার নখ হলো আর মনে ভালানো লাগে। বাবা দুয়ারি কিনে খোলো বাবা। ভগবানের নাম লও, ভগবানের নাম লও। কেন জানি আওয়াজ করে, আর তো ডর লাগে। তুই নড় রাও, আই তো আছি। ভগবান এইবারের মতো আরে বাঁচাই দাও, বাঁচাই দাও। হন্ডে গেলি রে বউ, বউ। ও মা, তুই আইসো, গাই আইসো। আরে আরে আরে, কি হইয়ে তুই আনকা করন? আরে কি হইয়ে হবি তো মা, কাই আইতো দুয়ারের বাইরে কে জানি আইয়ে। আই ওদের দুয়ার খুল, আই তোর মা ঈদের বেলা কে জানি শুনরাই না। আই তো তোমার পরে দুয়ার খুলিত নদী, আরে রাত দুয়ারের বাইরে বই ঘুম গাইনে।
গো আরে কাটা দিয়ে উড়ে ইয়ান তুই কি কস আয় তো কাল আসছি জলদাস করে ইতে বেইনে উড়ি কঙ্গনা মায়ের ডাকতে গিয়ে বাইতন বাইর জন্দান ঠিক নয় তুই চিন্তা না করবো রে দিনে খড়ে গেলি কঙ্গনা মায়ে কোন না মা একখান দিন বাইত ন আসিলাম দেই এটা তো আর ফুয়ার দুয়ারও তাই গিয়ে ইয়ান গড়ি কতদিন চলবো কি আর করিবা তাই আইতো আসছি বেই কয়দিন কোন মা ডরস নাকি এই নোয়া বউয়ের তো নেই বাড়িতে আসছি এই তাইকে আর পিস লাগি গিয়ে এটার লগে আর কি কোনো দুশ্মনী আছে আই তো এদের কোনো ক্ষতি ন করি এই কাঠখালির কই হিটার কোনো ক্ষতি ন করেন এবার আর কোয়ালের হ্যাঁ আর অভিশাপ তোরে যে তাবিজ গান দিছিলাম হিবা কদর্য হ্যাঁ তো তুই আসো ওই তোমার প্যাডের পর দিন নজর দিয়ে তুই এক কাম করো কতদিনের লাই তুই বাপের বাড়ি যাই গই ইয়ান কি কও মা এন সময় কেন করি ফাটাইম হিবার তো মা নাই আর হিবার মায়ের বাড়ি যাওনের লাই তো নৌকা লই যান করিব পানি গেলে যদি বিপদ হয় আচ্ছা তুই কাম করো তুই বাইক পূজার আয়োজন করো চারটুকরা লোয়া আর কালা বিলের পশমানি লবি বাইক চারদিক দিয়ে বন্ধ করি যেমন পড়িব কাইলের মধ্যে সব শাড়ি ফেলো কাল সূর্য উঠলে পূজা শুরু হইব ঝিনুকের বাবার বাড়ি যেতে হলে ছোট্ট খালের মতো পার হতে হয় পানিতে গেলেই বিপদ এমন কথা শোনা যায় কাঠখলিতে তাই এই অবস্থায় শ্রীমতী তাকে নিয়ে কিছুতেই পানি পার হতে চায় না তাই বাড়িতেই পুজোর সব ব্যবস্থা করা হলো কঙ্গনা ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে তাজা মুরগি কেটে তার রক্ত লোহা আর কালো বিড়ালের পশম ভিজিয়ে একটা পুটলিতে ভরে বাড়ির চারদিকে 4টা পুটলি পুঁতে দিল এটা খুব শক্ত কাজ এই কাজ কঙ্গনা সবার জন্য করে না সে শ্রীমতীকে অনেক আগে থেকে চেনে জলদাসকে একদম ছোটবেলা থেকেই দেখছে সে তাই সেই কাজ করেছে সারাদিন পুজো চলল আজ শ্রীমতী মাছ বিক্রি করতেও যায়নি জেলে পাড়ায় প্রচুর মেয়েরা খাড়াঙে কাজ করে বিভিন্ন গ্রামে মাছ বিক্রি করে এটা তাদের কাছে খুব স্বাভাবিক যাই হোক পুজো শেষ করে সন্ধ্যাবেলা বাড়ির দিকে পা বাড়ালো কঙ্গনা সমুদ্রের পা ধরে যেতে হয় কঙ্গনার বাড়িতে মাঝপথে ইবাকন রে বলা এত রাত দিয়ে তুই এটা কাসুরবাতি কি করস হ্যাঁ বলা ওই খন আর পেটের বাহাত না দিবি নদিয়াম তোর বাপের এখানে আইছিলাম মনে আছে তোর যাওয়ানোর দিন আই গইয়ে বালাই বালাই চলি যা পরে সবাই আইয়াম কঙ্গনাকে জোর করে টেনে হিঁচড়ে গাছের উপরে তুলল এবং সেখান থেকে এক ধাক্কায় তাকে ছুড়ে ফেলে কঙ্গনার বাম পাশের হাত এবং পায়ে প্রচন্ড আঘাত পায় সে ওভাবে কতক্ষণ পড়েছিল সে নিজেও জানে না পরদিন ভোরে জেলেরা সমুদ্রে যাওয়ার সময় দেখে সে পড়ে আছে তাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হয় ডাক্তারও এসেছিল শ্রীমতী এই খবর পেয়ে প্রচন্ড ভয় এবং চিন্তায় পড়ে যায় মৎস্যকের উৎপাদ ইদানিং খুব বেড়ে গেছে যাই হোক পুজোটা হওয়াতে সে কিছুটা স্বস্তি পেয়েছে জলদাসও কিছুটা চিন্তামুক্ত হয়েছে বহদ্দার জ্বর কিছুদিন হলেই সেরে গেছে সে আবার নৌকা নিয়ে বের হবে জলদাসকে খবরও দিয়েছে জলদাসও অনেকদিন ধরে ঘরে বসা মাকে অনেক কষ্টে রাজি করিয়ে জলদাস সেদিন রাতে মাছ ধরতে যাওয়ার অনুমতি পেল কঙ্গনার শরীর গুরুতর অসুস্থ হওয়ায় সেদিন নৌকা ভাসানোর আগে পূজা হল না
তবুও মনে সাহস নিয়ে আর মা গঙ্গার নাম নিয়ে জলদাস নৌকা ছাড়ল। ভোদার মা গঙ্গার নাম লই নৌকা তো ছাড়ি দিলাম, আজ নৌকা লই বেশি দূর ন যায়। তোর বোর্ডার খবর ভালা নি জলদাস? ভোদার ভালোই আছে। তোর পোয়ারে জাইলা ন বানাইবা, লেহাপড়া করাই শিক্ষিত করিবা। ভোদার এই জাইলার জীবন আর ভালা ন লাগে, পরে আই এই কাম করতে ন দিয়াম। কটে গেলি তোরা? ডাল ফেলা। ভোদার উয়াম কি রুয়া মাছের লাইন চকচকা। রুয়া মাছে হইব? এই জল ফেলা জলদি। আরে কি হয়ে জলদাস, নৌকা সামুদ্রী ন লই যার কিয়া? বুঝিত না পারি ভোদার, নৌকা কেন জানি বেশি বর লাগে। কি কও, মাছ তো এখনো অজ্ঞ নদীর, নৌকা ভর লাইব কেনে? আরে মরার বাতাস উঠতে দে হইত। জলদাস খালি শব্দ করি ধর। ভোদার আজ যে বুঝি আর বাসি ফিরতো না পাইছিলাম। জলদাস নৌকা ফির পানি যাচ্ছে। এই সমুদ্রের মধ্যে জাপ দিয়ে বাসি না পাইছিলাম। আগুন না ভোদার, আগুনটা খাচ্ছিল। বাতাস আগুন তুই নিবি গাইয়া কই জলদাস? সর্বনাশ হয়ে গেই রে। ও জিনু হটে গেলা। মাসি, ও মাসি, কি হইয়ে মালতী? তুই এনকে হরর কি হইয়ে হবি তো? বিরাঙ্গিন শেষ হয়ে গেই গো মাসি। জলদাসে সুবাই মারি ফেলাইয়ে, বহুত দারেরেও মারি ফেলাইয়ে, লাশ দইজদার পারত বাসি এসছে। জলদি যাও মাসি। আন্দিস দিনু, আন্দি কি হইব? আরে দইজদার পারত লই যাও। তুই এই বাইস্তন বাইর হবি, এই বাইস্তন বাইর হইলে তোর মাটার ফটারও খাই ফেলাইব। জলদাসে ইয়ানার কি হইল? মালতী, ও মালতী, তুই লাশ ভালো করে দিয়েছস? ফোনকে আর জলদাসি? ও মাসি, ডরে কেউ মরানো তুলে। তুই চল মাসি, তুই ওর অঙ্গেই থাক। আই যাইতে, আই যাইতে। শ্রীমতী ছুটে গেল ছেলের লাশের কাছে। সমুদ্রের ধারে মানুষের ভিড়ের জন্য যাওয়া যাচ্ছে না। লাশগুলোর চোখ এখনো খোলা, হাত পা সব কোঁকড়া লেগে গেছে, সারা শরীর ধপধপে সাদা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে শরীরে এক ফোঁটাও রক্ত নেই। লাশের খোলা চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে মৃত্যুর আগে প্রচন্ড ভয়ঙ্কর কিছু দেখেছে। ছেলেকে এভাবে দেখে শ্রীমতী আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। লাশ তুলে আনা হলো। লাশটাকে যতক্ষণ না পোড়ানো হয়েছে ততক্ষণ পর্যন্ত একটা কালো কুকুর সারাক্ষণ আশেপাশে ঘুরছিল। জেলে পল্লীতে স্বামী মরে গেলে মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। ঝিনুকের বয়স খুব বেশি হলে 17 হবে। তার শরীর থেকে সব শৃঙ্গার মুছে ফেলা হলো, সাদা কাপড় পরিয়ে দেয়া হলো। এসব দুঃস্বপ্নের মতো লাগছে ঝিনুকের। মরার বাড়িতে 7 দিন পর্যন্ত মাছ মাংস খাওয়া নিষেধ। এছাড়া তাদের অনেক পুজোও আছে। জলদাস চলে যাওয়াতে পুরো সংসারের ভার এসে পড়ে শ্রীমতীর উপর। এই অশুভ ছায়া তাদের সংসারটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। অবশ্যই ঘটনা এখন জেলে পাড়ার নতুন নয়, তবু মেনে নিতে কষ্ট হচ্ছে শ্রীমতীর। আর ঝিনুকও একেবারে নিশ্চুপ হয়ে গেছে। এরইমা করি ন খাই খাই তুই তো মরি যাইবি। ফ্যাদের ফটারে তো বাসায় রাউন হরিব। ইতরে অতবার মানা গেছিল ন যাইবার লই, আর কোনো হতো না হইল। খাইলতন আই মাছ বিয়ানের কামত লাগি যাইও। তুই কিন্তু ভুলো করতন বাইর হবি। মা আই কই কি আইও সব লগে মাছ বিয়ানের কামত লাগি যাইও। তুই কি খাওয়া লাগিস? চুপচাপ বাইর বই থাকবি। হনখানে যাওন ফুটতো ন, এখন হাই লই গুম যাগই। খাইছি তোর সামনে সবাই খাইছি, তোর পরে
বাবাই খাই পালাম ও মা গো, ও মা, পড়ে গেল। ও মা, কি হইয়া বউ? আর পরে হাই ফেলিব, আর পরে হাই ফেলিব। কিছু না বউ, কিছু না, খারাপ সন দিছস। তুই নডারো, আয় তো আসি। কাইলে এই কঙ্গনার মার বাইর যাইও। তুই নডারো, নডারো বউ। কিরে জয়ন্ত, রাত হয়ে গিয়ে আজ বাইত ন যাবি? চাইম দাদা, হিসাবটা এখানে মিলাই লই, এখানে দাঁড়াইবা কমকে যাইতাম। আজ যা আর আরিয়র আজ যে অবস্থা শুরু হয়ে গিয়ে বেশি রাত গড়েই বাইরে খাওয়ানো যাইব। তাই যে দাদা শেষ হয়ে আই ফেরাই। জয়ন্ত, জলদাস মরে যাইয়ে হিতের বউয়ার মার্ডার বেশি কষ্ট হইবে। এই গঞ্জ দাদা, কেউ তো কিছু করতে না পারিল। মানুষ একগার পর একগা মরে, আমরা কিছু করতে না পারিব। জয়ন্ত, এইবা আওয়াজ কি ওর? বুঝিত না পারি দাদা। এই জয়ন্ত, আওয়াজ তো বার রে, জলদি আনো দাদা, জলদি আনো। ও জয়ন্ত, আর সই দিয়ে তো কাটা দিয়ে উঠে। ভগবানের নাম লো দাদা, ভগবানের নাম লো। বাবা পিস দিয়ে ডাকের তো এখন জয়ন্ত। দাদা প্লিজ দিন চাও, জলদি আনো, জলদি আনো। ও বা মাসুম দিয়ে দে। মাসিম তুই দাদা, নারায়ণ মারি ফেলব। ওরে বাবা রে, ইয়ান কি দৌড়া দৌড়া জয়ন্ত, জোরে দৌড়া। মালতী, ও মালতী, কি হইয়া মাসি? জলদি আয়, মোটরটা ব্যথা হইছে। জলদি আয়, জলদি জলদি। আরেক কিনে সহ্য কর বদ্দি। মালতী, গরম জল লই আয় জলদি। ও মাসি, সান্দের লাইন পোয়াও ইয়ের। মনো তুইতে ভোক লাগে, বলিতে বুকের দুধ খাই দে। সারাদিন নহানবে, সাইজের বিল হইলেই হাঁটা শুরু করে। ইয়ান তো ভালো কথা ন, খাইল বিয়ানে কখন আমার বাইট খবর দিতে যাইও। তুই যা, ফোয়া লই ঘরত যা। এই সাজের বেলা ফোয়া লই বাইরত ন থাক। ও মা, দুয়ার ইবা হলাই থাক। তুই তো উড়ানো দিয়ে ঘুম যাইবা। দুয়ার লাগাই থুইলে এখানে বাতাসও করত নড়ুগের। গরমে ফোয়াটা ঘুম যাইতো নফারে। আচ্ছা আচ্ছা, তুই ঘরত যা। তুই গরম দুধের মধ্যে হলুদ দিয়ে গুড়ি লই আয়। নহান্দ বা নহান্দ। কি রে বদ্দি, ওর কি হইয়ে? শুনলাম হালিয়া রাতে কি হইয়ে? বদ্দি, হালিয়া রাতে কুত্তা হয়ে আইছিল, আর পরে লই যেতে দিছিল। বাপরে তো আইছে, আর পরে নহান্দিস মাসি হন্ডে গিয়ে হঙ্গন আমার বাড়ির গিয়ে। বউ, হন্ডে গেলি? এই না কি হইয়ে? আর পরে না
Nahanda. Dey, wande. Dey. Are? Warga to zor puri jai hoi. Hataner bachcha foader no sarer. Or din shesh aische. De. Foader ar kolot de. কি করিব মা? পূজার লাই বিয়াক লই আয় জলদি কর। বিয়ে গালি রাখি মা, তুই পূজা শুরু করি দাও। পূজা এন্ডে নয় উগু ওই পুবের গাব গাছে নিচ দিল। ওই মালতী মা। তোর তুলার আসি না? হ মা। তুই লগে আয়। মা লড়াইস না, আইতে আসছি, তোমার কিছু নইব। কোয়ার্ডারে তো বাঁচাই রাখল করিব, আর লগে আয়। আইসে চলো। বিয়াক লই আইসি মা, আর কিছু লাগবে না? তোর বউরে আইতো ক, আর ক পুয়ার কোয়াল যেন হারা ফোটা দিয়ে লই আইয়ে। মা। বইব তোমার হান্দন তো থামাইতে পারি মা। ভগবানের নাম নে। মালতী মা। ইবাই ইয়ানে হুতিব। আরে ডরাইস না, আয় থাকতে হন ডর নাই। যতক্ষণ আয় না কই চোখ খুলবি না। আইসা। ওম খরাগাম চক্র ওম খরাগাম চক্র গাদেশু সপা পরিধান সুনাম ভূষণ দিমাশরা শনখাম শনঘাতিম করায়াশ্রী নায়া নম রঙ্গভূষা ভূতম নীলাশমাদুরিতম আয়স্য পদ্মদশকম শিবি মহাকালিকম यामसतु सभापीते हरे कमालजो हन्तुं मधुं कलयिताभम् ॐ क्लीं कालियाकी नमो नमः ॐ क्लीं कालियाकी नमो नमः ॐ क्लीं कालियाकी नमो नमः आशीष আরে লেখস কেন? তোর এখনো মনত ডর ন লাগে? তানেরে আই ন ডরাই, এখনো ভালো ভালো হইতে এই গ্রাম সারি চলি যা। বিয়া গুণর সবাই ন খাই, আই ন যায়াম। পোলাডারে সারি দে। আর বাবের সবাই হাসি, আরে সবাই হামু। এই সুযোগ তো না পাবি। কি করবি তুই? কি করবি? যাবি না, যাবি না, যাবি না। মারিস না, মারিস না, মারিস না। হইতে খুব আরাপ হইব কিন্তু। সারিয়ে এবারে তো সবাই খাই হালামু। কি হলো মা? বহুত শক্ত জিনিস রে মা, এবারও তো আরে ধরিত না পারিস। তোরা মালতীরে ধর, ওরে ঘরত লই যা, আর এই পানি গান লই যা, ওরে খাওয়াই দে। আর হন এই তাবিজ পুয়ার গলাত বান্ধি দে। চাই কি গরম যায়, আই 7 দিন বাদে আসছাম। কুয়াশা কুয়াশা মৎস্যপ নামে যে জিনিসটা ভয় দেখাচ্ছে, যে মৎস্যপ নামে যে জিনিসটা প্রায় যুগের পর যুগ ধরে কাঠখোলের পুরো গ্রামবাসী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাকে নিয়ে চলছে আজকের কুয়াশার গল্প। তা শুনুন, আমরা তৃতীয় পর্ব অথবা শেষ পর্বে আমরা শুনবো মৎস্যপের রহস্যের শেষ কোথায়। আপনি আছেন কুয়াশা আমার সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। মালতীর সারা শরীরে জখম হয়ে গিয়েছিল,
শত চেষ্টা করে কঙ্গনা মানুষগুলোকে এই মৎস্যপের হাত থেকে বাঁচাতে পারছে না। দিন দিন তার উৎপাত বেড়েই চলেছে। আশেপাশে গ্রামের মানুষ তো একরকম কাঠখোলের মানুষদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। গ্রামে একটা কালী মন্দির আছে, বহু পুরনো মন্দির। কঙ্গনা নিজের ঘরবাড়ি ছেড়ে দিন রাত ওই মন্দিরে ধ্যান করছে। গ্রামটার বাতাসও কেমন জানি ভারী হয়ে গেছে। সমুদ্রই যাদের মা, তারা সমুদ্রের গর্জন শুনে ভয় কেঁপে উঠছে। সব সময় কেমন যেন একটা ভয় ঘিরে আছে মানুষগুলোকে। কখন যে কি হয়, মাঝে মাঝে মনে হয় সমুদ্র থেকে বিকট চিৎকারের শব্দ ভেসে আসছে। ঝিনুক তো একেবারে ভেঙে পড়েছে। শ্রীমতী প্রাণপণ চেষ্টা করছে বংশের প্রদীপটাকে বাঁচানোর। কোন রকম পুজো অর্চনা বাদ রাখেনি। শুধু কেন তার পরিবারের পেছনে একেবারে লেগে আছে তাও বুঝতে পারছে না শ্রীমতী। বউ, আই দইজা যাই, ফোয়ারের লই বাইতুন বাই নইও। মা মালতীর এখানে চাইতে চাইলাম, আর পড়ার লাই হিতারা নিয়াম দশা প্রথম জান হইত না, আই যাওনের পথ দেই যাই অঙ্গই দে সারা কি বাদে ভাই তেল ফুরি গিয়ে গই, ল্যাম্পো চালাইতে না পারি, বাজারত তো নিকিনি তেল আইনি দে। আর কিছু লাগবো না আচ্ছা। মালতী, হরে গেলি? বাইক নাই নাই? আয়ো মাসি, এমন কেন আসোস? এখানে বালা ওয়াটা কেন আছে? আগের লাইন আরে মাফ করে দিও মালতী, আর আল্লাহ তোমারই দশা। ইবা করে নকো মাসি, পুয়াটা তো আরারো বাপ মরা পুয়াটা যদি বাসে। আজিয়া যাই, বেশি বেলে ওই গেলে মাছ বেচতে নখাইছ। হ যাও মাসি। মাসি কেন আছস? আসি বাজি, একশো তেল দাওতে। এই ন মাসি, কত দান পড়িব? সত্তন দাম পড়তো না মাসি, সাঁজই লইয়া কই তুই বাজ যাও। ভগবান তো আর মঙ্গল করুক বাজি। আইন ন মাসি, মা গঙ্গার উপর বর্ষা রাখিও, একদিন ঠিক হয়ে যাইব কই। আসিয়া যাই বাবা। আয় সাবধানে যাই মাসি। ও দেরি হয়ে গিয়ে গই, ভাই তেলো নাই। ওটা ফোয়াডার এলে আন্ধারতে গই থাইব, জলদি যান ফুরিব। গাছত নিবা কি ফইল হন, এত রায় তো ধিবা হন। হিবা হন। আর ফিস দিকে লাগবো, আই তোর কি ক্ষতি করছি? আরে তো আর কি ক্ষতি করছি? গাছের তলা তো গিয়েছিলাম, তোমার স্বামী আর গাঁও পাড়া দিয়ে গিয়ে আমি মাছ চাইছি নদীর সাবাই খাইছি, তোমার পরে খাইছি। এখন তোমার না কিনলে সাবাই খাও, তোমার গোষ্ঠী ধ্বংস করে দিয়ে। আর স্বামী তো বুঝিত না পারে, তুই হিতারে মাফ করে দাও। হিতারও আয় তোমার কাছে মাফ চাইও। হিতারে তো তুই হাইছো, আর ফোয়াটারও হাইছো, আর ফিস সারি দাও। ফোয়াটারে দিয়ে হিতারে হাইলে তোমার ফিস সারি দিয়ে। হিতারা বাঁচলে তো আর গোষ্ঠীর আলো নিভি যাইব গই। এবার না করো, আরে মাফ করে দাও। মাসি, ও মাসি। হন জয়ন্ত। ও মাসি, তুই এনেই না খালাই কি করো? তোমার না বউ করো একলা। হ্যাঁ বাজি, আর এক্ষুনি বাইত লই যাইবা। কি হইয়ে মাসি? কিছু ন হইয়ে, শরীরটা কেন জানি ভালো না লাগে। আচ্ছা চলো মাসি। হান্দনো বা হান্দনো, কি হইল আইস? শ্বাস ভারই রাত হয়ে গিয়ে গই, বড় তালু না জ্বালাইতে পারি। তোর দাদি তো অহনো না ফিরলো, কত কিছু হইল তো। বউ, ও বউ, আইয়া দে। কি হইয়ে মা? জানতো না কি হইয়ে? ও কিছু না, কিছু না। কিছু ন হইয়ে,
এক গেলার জল দে বয় বাবা No মাসি বইতাম না বলতে রাত হইয়ে গেই ওই আজিয়া যাই আইসে বাবা দেই হুনি যাইও আচ্ছা কে মা জল আন কত কি হইতে তুই আর কাছত নয়ের আই যাই আগে গা ধুই আসি কত ধরে ধরছিল তখন তন শরীরটা বারবার লাগে ইয়ান কি গো হ আগে গা ধুই আসি তারপর তোমারে খুঁজছ তুই আলু জ্বালি দে না বাবা না এখন হও কি হইতে কল তো তোর হর হুড়ি দিকে ইয়ে গই হিতার কাছে মাছ চাইছিল হিতে মাছ নদীয়ের একদিন নাই হিতের গাছ ফাড়া দিয়ে দে হিতের লাই হিতে তোর হরও খাইছে আর জলদাসেরও খাইছে এখন তোর হুয়ারেও খাইব ইয়ান কি গো আর পদ ঈদের কোনো ক্ষতি না করে কান্দো না বউ বিয়া কিন ঠিক হয়ে যাইব গই যাও হুয়া লই তুই হুতি করো যাও শ্রীমতীর স্বামী মরে গেছে অনেকদিন আগে কালা জ্বরে অনেকদিন ভুগেছিল মরার আগে কিন্তু শ্রীমতী এতদিন জানতো না কেন তার স্বামীর এই অকাল মৃত্যু হয়েছিল আজ এতদিন পরে সে জানল অবশ্য সে আগেই ধারণা করেছিল এর পেছনে ওই মৎস্যপের হাত আছে একদিন ভুলে সেই মৎস্যপের গায়ে পাড়া লেগেছিল তারই প্রতিশোধ নিতে সে শ্রীমতীর বংশের প্রদীপ নিভিয়ে দেবে এমন ঘটনা এখানে নতুন নয় বছরের পর বছর এমন ঘটনা ঘটেই আসছে জেলেদের জীবন এমনিতেই অনেক সংগ্রামের ভেতর দিয়ে যায় মাছ বিক্রি করে খুব বেশি টাকা পায় না তারা এই স্বল্প কিছু দিয়েই তারা পরিবারের সবাইকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চায় কিন্তু এই কালো ছায়া কিছুতেই তাদের পিঠ ছাড়ে না এই জেলে পল্লীতে শিক্ষিত মানুষ একেবারেই নেই কেউ কোনোদিন স্কুলেও যায়নি অসুস্থ হলে আজও তারা গাছগাছালি আর ঝাড়ফুঁকের উপরে ভরসা করে এমন অবস্থায় একমাত্র কঙ্গনাই তাদের ভরসা যাই হোক এসব ভাঙা ঘরের মধ্য দিয়েই শিবরাত্রি শুরু হলো জেলেপল্লীর মানুষেরা শিবের পূজারী ঝিনুকের তো বাড়ি থেকে বের হওয়াই নিষেধ তবুও সে শিব মন্দিরে যাবে ভেবেছে দুপুর গড়িয়ে বিকেল হলে শ্রীমতী আর মালতী ঝিনুককে নিয়ে মন্দিরের দিকে যায় দেই হওয়ার গলত খারাপ হোটা দিওস না ক্ষমা ফোড়া দিয়ে দে ফোয়াটা একটা ফুয়াই কে গই কি কইছো আর ভালো রিগিন দেয়া আছে আজিয়া বাবার দুয়ারত হাত তুলি ক্ষমা চাইয়া আর রে এই বিপদত তো যেন উদ্ধার করে মাসি আর শরীরটা কেন জানি গড়ের কি হইয়ার মালতী বমি আইতো স্যার কি খোঁজ মালতী এক কাম কর তুই এনে বই পড় আরে ফোড়ার আবার কি হইয়ের বড্ডে আর মনে কেন জানি বালানো লাগে জাগাইয়ান বালানো তুই তো আর পোয়ালুই জাগই ফোড়ে এন্ডিকে করে রাখি কেন যাইও আই মালতী লগে তাই এতে শৈলী কিনি ভালো হইলো আই হিতিরিলে মন্দিরে তাই সম তুই পোয়া লই যা সাজই হইয়ে সময় এন বালানো আইসা বদি আই যাই শুরু হইয়ের আজ তো সাফ আসিল ফোড়াটা লই কোন দিক দিয়ে যাই আরে ইয়ান হ মানো মাই নাই লোকে আনি মালতি বুদ্ধি করে মা মা ঘরে যাইতেছ আলগিয়াই মালতি
বদি হড়ে কইবা আয় আর লগে লগে আয় ওমা ওইবা তো দইছে ওইবা হড়ে যাও আয় আয় আরে বদ্দি ও বদ্দি বদ্দি হইব হরে যাইতাছস আরে আরে কি হয়ে বুদ্ধি তুই এটা কি করো আমি মন্দিরে যাইতে কত জ্বর শুরু হয়ে গিয়ে গই ইতালে গাছও নিজ দিতে মাসি আরে ডাকি বলে জ্বর জ্বর আইলো হতন এবার তখন জ্বর নয় আর মাসি মাসি হটে আই তো মাসিরে দেখে আসছি মালতিরে লই ওই বাবু ওই সাইডতে আমি কিছু বুঝিত না পারিস অন্তদা আরে লই চলো আমি ওই চল চল পানি বেলাতে নিয়ে দেবা জল কইয়ে তুই ঠান্ডা বড়টা ভালো আসেনি আর কিছু নয় আচ্ছা চল চল অঙ্গনামা মন্দিরের পাশে এতে রঙে দেয়া করি আই মা ভালো তো করে ওখানে রঙে ফটো দেয় হইতে এতে রঙে ভাই ফাটা দিয়ে আচ্ছা চল চল মা শ্রীমতী আয় ওই তোমার নাতি বাবা আছে অঙ্গে আছে মা পূজা সাইবেল্লাই লই আসছি পান্ডে রে দিনু মারে আজকে আনারে বাড়ি ভালো তো নিয়ে দে আর পুরাটারে বলি আর বাজাই তো না এইদিন নারায়ণের রাস্তার দৌড় ছিল আরে বিয়া কইর মা আর স্বামী একদিন ঘর ভাড়া দিয়েতে ইতাল্লাই আর স্বামীরা হয়েছে আর বড় হয়েছে আর নাতিরা আইবার চাই মা আই জানি ঈদের দিন পুরো এসছে আরে আর একটুনি সময় দে আর তোর বউরে বাইতন বাইর হইতো না দিস মনত রাখতো ব্যাগ কিছুর শেষ বেশি খারাপ হয়ে যেতে আইসা মা আসিয়া যাই হারা যাওয়ানোর সময় কৃষ্ণ চাবি প্রতিবার ডান কান দিব কিস্তি চাইলে বড় যা নমস্কার মা ভগবানের নাম লই হারা হারা গেলে বাসি যাই মারা তো গরম মারার বুঝি জ্বর হইয়ে ভাই যাই গরম তেল দিয়ে না ডলি দিও এখন হারা হারা হারো এত দৌড় করতে আসছি ওই তুন হাই যা 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 কেন লাগে চলো মা সাইজে মনোলয় রাস্তা ফোন খাইলে তো ডর লাগে নড়াবো পরে কাপড় দিতে আইল তুমি না হারো জোরে আরো জোরে জোরে আরো ও মাসি মাসি ও মাসি সিধি হন্ডে বেশি না সাইর তুই জোরে আর জোরে জোরে আর বদ্দি ও বদ্দি আয় মালতী আরে লইসা খারাও নসা সিধি নসা ভগবানের নাম নেই নখরাবি ফোন দিবি খাইতে বেড়ে দিচ্ছে হয়তো আড়িতে পারি
ওকে ফোড়া ফানি গান দে আর ফোড়া লইবি না আর ফোড়া লইবি না আর ফোড়া লইবি জলদি নে হারা হারা দৌড়া ঘরে গিয়ে জলদি ঘরে ঢুক পড়া পানি গায়ে ঢেলে দেওয়ার সাথে সাথে ঝিনুকের পা ছেড়ে দিল। কোন রকম দৌড়ে বেঁচে চলে এসেছে শ্রীমতী আর ঝিনুক। সেই যে প্রথম দিকে কঙ্গনা বাড়ির চারদিকে লোহা পুঁতে রেখেছিল, তার জোরে আর বাড়ির ভেতরে কোনো ক্ষতি করতে পারে না মৎস্য। তবে মাঝে মাঝে চোখে ভয় দেখায়। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই মৎস্য আসলে কি। ছেলে মেয়ে কুকুর বেড়াল কি এই মৎস্য এক এক সময় এক এক রূপ ধরে। বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল ঝিনুক। তার পায়ের কালশিটে পড়ে গেছে, ঠিক হাতের ছাপও না, মনে হচ্ছে মোটা কোন দড়ি পেঁচিয়ে ধরেছিল তার পা। 3 দিন পর্যন্ত জ্বরে ভুগল ঝিনুক। শ্রীমতী দিনের বেলা মাছ বিক্রি করতে গেলে মালতীকে ঝিনুকের কাছে রেখেছেন। আজ ঝিনুক কিছুটা সুস্থ। শ্রীমতী এখন শুধু কঙ্গনার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। অনেক দিন ধরে কঙ্গনার গভীর ধ্যান করছে। এবার এসবের একটা ভিত হবে। শুধু শ্রীমতীই না, কাঠখুলির সবাই অপেক্ষা করছে কঙ্গনার জন্য। মৎস্যপের উৎপাতে সবাই অতিষ্ঠ। এর মধ্যে জয়ন্তর নতুন বিয়ে হয়েছে। বিয়ের রাতে সারাটা রাত জ্বালিয়েছে। পরদিন জয়ন্ত নতুন বউ কাঁদতে কাঁদতে বলছিল সারা রাত নাকি দরজার বাইরে বসে গোঙাচ্ছিল। আর ঝিনুকের বাড়িতে তো রাত হলেই যেন অন্ধকারের সাথে সাথে কোন অভিশাপ নেমে আসে। তার বাড়ির পাশ দিয়ে মানুষ তেমন একটা যায়ও না রাতে। মাঝে মাঝে কেউ গেলেই দেখে ঠিক ঝিনুকের ঘরের উপরে টিনের চালে কিছু একটা বসে আছে। ঝিনুক তো প্রায় শুনে টিনের চালের উপর কেউ হাঁটাহাঁটি করছে। টিউবওয়েলের পাড়ে কে যেন জোরে জোরে টিউবওয়েল চাপছে। এসবের মধ্যেই একদিন সন্ধ্যায় মাসি 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 ঘরে গেলা ইয়ান কি রে আইলো মাসি সাইজা বুঝাত কি বাড়ি হইয়ে কি হইয়া জয়ন্ত মাসি জলদি আইও বুঝছে মধ্যে দিয়ে সাদা 200-300 মরা ভাই হচ্ছে। এত মরা এক গঙ্গে আর জীবনে না দেখি হারা বুঝা রক্তে লাল হয়ে যাইয়ে ইয়ান কি কস চল যাই। ও বউ তুই বাইতন বাইর ন যাবি আই দেই আসছি। কাঠখুলির প্রায় সবাই সমুদ্রের পাড়ে জড়ো হয়েছে। তারা চোখের সামনে যা দেখতে পাচ্ছে তা কি বিশ্বাস করার যোগ্য? এতগুলো মানুষ, অথচ সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। সমুদ্র দিয়ে প্রায় 200-300 সাদা কাফনে ঢাকা লাশ ভেসে যাচ্ছে। সারা সমুদ্রের পানি লাল হয়ে গেছে। কোত্থেকে এসেছে এতগুলো লাশ আর কোথায় বা যাচ্ছে কেউ জানে না। কেবল মনে হচ্ছে সমুদ্রের গর্জনের সাথে আরো একটা অদ্ভুত গর্জন ভেসে আসছে, যে গর্জন এই মানুষগুলোর একেবারে অপরিচিত। এমন দৃশ্য এরা কোনোদিন দেখেনি। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। অন্ধকারে আর তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে লাশগুলো অনেক দূর ভেসে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। মানুষ একরকম স্তব্ধ হয়ে বাড়িতে ফিরে এলো। এর ঠিক 3 দিন পর কঙ্গনা বেরিয়ে এলো মন্দির থেকে। চোখ মুখ সিঁদুরে লাল, চুল এলোমেলো। সে সোজা শ্রীমতীর বাড়িতে এসে ঢুকলো। পড়ে গেলি রে শ্রীমতী? মা তুমি আইসো? আজ সব শেষ হইব শ্রীমতী। বেগুন তোমার দয়া। যা যা ওইসব লই আয়। মা একদম তাজা খাসি জবা দে, সেই রক্ত লই আয়, তিলক সিঁদুর সব লই আয়, আর মালতীর খবর দে। ওম খরাগাম চক্রাগাদেশু চাপা পরিধান সুরাম ভূষণ দিমশিরা শানখাম শানধাদিমে করায়া স্ত্রী নয়া নম সর্ভঙ্গ ভূষভূতম
नीलाशमादुयतिम् आश्यपद्दादाशकम् शिवे महाकालीयम् यामाशतु सभापीते हरोय कमालाजु हन्तम् मधुम् कैताभम् ॐ क्रीं कालियाकी नमो नमः ॐ क्रीं कालियाकी नमो नमः ॐ क्रीं कालियाकी नमो नमः মা মালতী আইসস বস ডর লাগে আর কেন জানি লাগে মা আরে সারি দে আইয়ে গিন গইতো নসাই আরে সারি দে করব মালতী ইয়ান সারা এই জাল্লার কোনো উপায় নাই বস আরে সারি দে এই ওরে ধর আরে দয়া কর সারি দে ও মাসি ভিতরে আরে সারি দিও মাসি ও মাসি ওর কলাত রক্ত ইগান মাকি দে আরে সারি দে হায় ভগবান আই কি দোষ কইছি ওরে হতি দে পানি গান হাওয়ায় দে আরে সারি দে আরে সারি দে রবি এক সরে যাই একটন সরে যা আজিয়া তো আরে কাঠ খালি সারি যাউন করিব কিছু করিত না পারি আমি আজিয়া করে সবাই যাবে এদের তারা যাবাই আমো সরি দে চোখের সামনে কঙ্গনার সারা শরীর ফ্যাকাশে হয়ে গেল। সেও তার বাবার মতো কিছুই করতে পারল না। মালতী এরপর কেমন যেন পাগল পাগল হয়ে গেল। কাঠখুলি আর মৎস্যবের অভিশাপ থেকে বাঁচল না। যুগের পর যুগ সে তার কালো ছায়া দিয়ে অন্ধকার করে রেখেছে গ্রামটা। আজও কাঠখুলির মানুষের মনের মধ্যে এক অদ্ভুত ভয় নিয়ে বেঁচে আছে। কি জানি কোনোদিন এর শেষ হবে কিনা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম মৎস্যব। লিখেছেন আনিকা চৌধুরীর প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দেব তাদের নাম যারা আজকের এই গল্পে অভিনয় করেছেন। শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন রুমি, জলদাসের চরিত্রে রেহান, ঝিনুকের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মালতীর চরিত্রে নিতুর, কঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন সাকি, বহদ্দার চরিত্রে অভিনয় করেছেন সাইফ, জয়ন্তের চরিত্রে নাফিস, ভূষণ হয়েছেন আবির এবং মৎস্যপের কণ্ঠ দিয়েছেন সাকি এবং প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও চলে আসছি কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার গল্প নিয়ে। আমি শারমিন। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি।